একজন চলে গেছে আরেকজন আসবে কিনা এটা কাটবে আপনি কি লাস্ট ক্লাস কুইজ দিয়েছিলেন হ্যাঁ আমার সুযোগ আছে না মানে সুযোগ না জিজ্ঞেস করবো বিজনেসের ক্যাটাগরি তো রেডি কিন্তু রেজাল্ট দেখছি দেখে খুবই আশাবাদী আর কি না 3 4 এরকম হচ্ছে ঠিক আছে স্টার্ট করি আজকে হচ্ছে আমাদের নতুন একটা চ্যাপ্টার চ্যাপ্টার 9 হলো কমিউনিকেশন এন্ড কনজিউমার বিহেভিয়ার কমিউনিকেশন এন্ড কনজিউমার বিহেভিয়ার কথাটা পরিচিত হওয়ার কথা কমিউনিকেশন মানে কি যোগাযোগ এবং কনজিউমার বিহেভিয়ার বিহেভিয়ারের বানান দুই রকম দুই জায়গায় বিহেভিয়ার ও ইউ আর আর একটা আছে বিহেভিয়ার তো আমাদের কনজিউমারের ক্ষেত্রে এটা সাবজেক্টের ক্ষেত্রে কনজিউমার বিহেভিয়ার এটা অনেক ঠিক ইম্পর্টেন্ট হবে আসলে সো এখানে আজকে চ্যাপ্টারটা হলো কমিউনিকেশন এন্ড কনজিউমার বিহেভিয়ার আচ্ছা আপনি তো মোটামুটি ক্লাসে আসেন আপনি আজকে ওই গ্রুপটায় একটা নোটিশ লিখে দিবেন যে 28 তারিখে আরেকটা কুইজ হবে ফাইনাল কুইজ আর হচ্ছে কি 28 তারিখে টোটাল সাজেশনটা দেওয়া হবে 28 তারিখের পর তো সময় থাকে না 28 তারিখের পর সময় থাকে না সিলেবাস তো কভার করতে হবে মানে সিলেবাস তো কভারই থাকে দুইটা চ্যাপ্টার মাত্র কভার আপনি ওই দুইটা গ্রুপেই তো আছেন রাইট হ্যাঁ আপনি দুইটা গ্রুপেই সুন্দর করে একটা মেসেজ এখন দেওয়ার দরকার নেই ক্লাস শেষে যে 28 তারিখে ফুল ছিল একটাতে তো আমরা যে কনজিউমার বিহেভিয়ার ওইটাতে মেসেজ দিতে পারবো অন্যটাতে মেসেজ তাহলে ওকে তাহলে আপনি ওইটা কনজিউমার বিহেভিয়ারটাতে আপনি মেসেজ দিয়ে যে 28 তারিখে সাজেশন দেওয়া হবে টোটাল সিলেবাসের উপরে আর হচ্ছে 28 তারিখে একটা ফাইনাল একটা কুইজ হবে এটা সবাই অ্যাটেন্ড করতে এটা আজকে জানাই দেওয়া হয়েছে ফিজিক্যাল আর হ্যাঁ আর 21 তারিখে কোনো ক্লাস হবে ঠিক আছে 21 তারিখে আপনার টোটাল চ্যাপ্টার চ্যাপ্টার যে আমাদের কুইজটা কি টোটাল না, 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 না। আপনার প্রথম কুইজটা তো হইল চ্যাপ্টার 7 8 এর উপরে তাই না এখন আপনার নেক্সট কুইজটা হবে চ্যাপ্টার 7 8 এর উপরে না চ্যাপ্টার 5 5 আর 7 यस 5 হচ্ছে পার্সোনালিটি এন্ড কনজিউমার বিহেভিয়ার আর কনজিউমার লার্নিং 5 আর 7 এর উপরে হচ্ছে এখন আপনাদের চ্যাপ্টার 9 আজকে যেটা করাবো এইটা আর নেক্সট ক্লাসে যেটা করাবো 14 তারিখে এই দুইটার উপরে কুইজটা হবে 28 তারিখে 9 এর পর কি 8 8 9 এর পর 9 এর পর হবে 11 এরপর 12 সো 9 আর 11 এর উপরে কুইজটা হবে 28 তারিখে 21 তারিখে কোনো ক্লাস হবে না 9 পড়ানো হইতেছে আজকে 7 তারিখ 11 পড়ানো হবে 14 তারিখে সো 28 তারিখে ফাইনাল ফাইনাল এক্সাম মানে ফাইনাল কুইজ আর ওই দিন লাস্ট একটা চ্যাপ্টার পড়ানো হবে লাস্ট যে চ্যাপ্টারটা পড়াবো ওটা থেকে জাস্ট একটা কোশ্চেন থাকে এটাই ওকে আমরা স্টার্ট করি সো কমিউনিকেশন এন্ড কনজিউমার বিহেভিয়ার কমিউনিকেশন কথাটা খুবই known একটা ওয়ার্ড ইটস নাথিং নিউ কমিউনিকেশন ইটস লাইক এ কনভারসেশন বিটুইন two party or it can be between more than two party দুজনের মধ্যেও হতে পারে এর অধিকও হতে পারে গ্রুপ বেসড কমিউনিকেশন হতে পারে আবার একক কমিউনিকেশন হতে পারে ডিসকাশন কনভারসেশন আজকে যে চ্যাপ্টারটা এটা আপনাদের এই চ্যাপ্টারে যে জিনিসগুলি পড়াবো এগুলো আপনাদের টোটাল প্রফেশনাল লাইফের সাথে জিনিসগুলি আপনারা মিলানোর ট্রাই করবেন কিভাবে এটা ইমপ্লিমেন্ট হয় যেমন লার্নিং অবজেক্টিভ প্রথম হচ্ছে হোয়াট টু আন্ডারস্ট্যান্ড বাই কমিউনিকেশন তারপর হচ্ছে কম্পোনেন্টস অফ কমিউনিকেশন সো কমিউনিকেশন কি কমিউনিকেশন ইজ দ্য ট্রান্সমিশন অফ এ মেসেজ ফ্রম সেন্ডার টু এ রিসিভার via medium of channel of transmission একটা মাধ্যমে মেসেজ ফ্রম সেন্ডার টু রিসিভার
যে মেসেজটা প্রেরক থেকে প্রাপকের কাছে মেসেজটা যাচ্ছে। So it is a process that involves multiple components to ensure that information is exchanged effectively. ঠিকভাবে যে ইনফরমেশনটা এক্সচেঞ্জ হচ্ছে, আদান প্রদান হচ্ছে। So here are the key components of communication. এই যে এখন যে পয়েন্টগুলো পড়াবো এটা আপনারা আপনাদের প্রফেশনাল লাইফের সাথে মিলানোর চেষ্টা করবেন। কিভাবে এটা মিলবে আমাকে এখনই পড়ানোর পরে বলবেন। প্রথমে হচ্ছে সেন্ডার, the person or entity that initiates the communication. Sender, that means চিন্তা করেন আমি উনি, আমাকে যখন বলা হচ্ছে সেন্ডার, দ্যাট মিন্স আমি মেসেজটা ইনিশিয়েট করে ওনার সাথে কমিউনিকেশন করতেছি, আমি মেসেজটা তাকে পাঠাচ্ছি। সো আমি এনকোড করতেছি মেসেজটা এন্ড ট্রান্সমিট করতেছি আপনাদের সেন্ডার হিসেবে। মেসেজটা কি? মেসেজটা হলো দ্য কন্টেন্ট, দ্য কন্টেন্ট অফ কমিউনিকেশন। আমি যেটা পাঠাতে চাচ্ছি এটাকে মেসেজ বলা হয়। সো দ্য কন্টেন্ট অফ দ্য কমিউনিকেশন, এই মেসেজটা ইট ক্যান বি ভার্বাল, মৌখিক, ইট ক্যান বি নন ভার্বাল, সাইন হ্যাঁ সাইন এরকম হতে পারে, তার এরকম হতে পারে। ইট ক্যান বি ভার্বাল, ইট ক্যান বি নন ভার্বাল, ইট ক্যান বি রিটেন। রিটেন মানে কি? আমার ভাষাতে হ্যাঁ রিটেন, হ্যাঁ রিটেন না, শুধু তো লেখাটা না, আপনাকে মেইলও আমি অবশ্যই কমিউনিকেশন করতে পারি, বাই মেইল, বাই হোয়াটসঅ্যাপ আমি অবশ্যই কমিউনিকেশন করতে পারি, রিটেন। অর ভিজুয়াল, দ্যাট মিন্স একটা ভিডিও আপনি দেখতেছেন, এইখানে হোয়াট ইজ কমিউনিকেশন, কম্পোনেন্ট অফ কমিউনিকেশন আপনি দেখতেছেন। সো ভিডিও সেন্ড করলাম, মানে সেটা ভিডিও ক্রিয়েট করে আমি আপনাকে পাঠাবো from ইয়েস, মানে আমি এজ এ সেন্ডার আপনাকে একটা ভিডিও ক্রিয়েট করে পাঠালাম, আপনি এটা দেখলেন, এইটাও একটা কমিউনিকেশন একটা মাধ্যম হতে পারে। সো the message carries the information the sender wants to convey. এই ভার্বাল, নন ভার্বাল, রিটেন অর ভিজুয়াল যাই হোক, এটার উদ্দেশ্যটা কি, মাধ্যমগুলির উপকারিতাটা কি? এটার মাধ্যমে আমি সেন্ডার মেসেজটা ওনার কাছে কনভে করতেছি। এনকোডিং, রিসিভার। এনকোডিং হচ্ছে the process by which the sender converts their thoughts or feelings into a message. So আমি যে মেসেজটা পাঠাবো এটাকে আমি এনকোড বা এটাকে কনভার্ট কিভাবে করতেছি একটা মেসেজ বা একটা কমিউনিকেশন। সো এটা হতে পারে বাই চুজিং ওয়ার্ডস, ওয়ার্ডের থ্রুতে আমি হতে পারে, সিম্বলের থ্রুতে হতে পারে, গেস্টারের থ্রুতে হতে পারে, হাতে দিয়ে এরকম, অর আদার ফর্মস অফ কমিউনিকেশন। আর অনেক ফর্ম অফ কমিউনিকেশন আছে, ওইভাবে কমিউনিকেশন হতে পারে। দিস ইজ কল্ড এনকোডিং। যেই মনের ভাবটা আমি প্রকাশ করতে চাচ্ছি ওইটা আমি যেই মাধ্যমে প্রকাশ করতে পারতেছি, সিম্বল, গেস্টার, ওয়ার্ড, এটা হচ্ছে এনকোডিং। তারপরে হচ্ছে চ্যানেল। চ্যানেলটা কি? দ্য মিডিয়াম থ্রু হুইচ দ্য মেসেজ ইজ ট্রান্সমিটেড। কোন মাধ্যমটাতে আপনার মেসেজটা ট্রান্সমিটেড হয়ে ওনার কাছে পৌঁছাচ্ছে। সো ইট ক্যান বি ফেস টু ফেস, ফেস টু ফেস হতে পারে, ওভার দ্য ফোন হতে পারে, ইমেইলের মাধ্যমে হতে পারে, অর্থ আদার মিনস অফ সোশ্যাল মিডিয়া, মেসেঞ্জারে হতে পারে, হোয়াটসঅ্যাপে হতে পারে, ভাইবারে হতে পারে, ফেসবুকে হতে পারে। সো মাধ্যমে হলো চ্যানেল। ইনকোডিংটা আবার একটু বলুন তো। Encoding is the process by which the sender converts their thought or feelings into a message. Encoding হচ্ছে ওই মাধ্যমটা, যে মাধ্যমটার মাধ্যমে আমি যে জিনিসটাকে আপনাকে বলতে চাচ্ছি অ্যাজ এ সেন্ডার, মাধ্যম ওকে যে কথাগুলি বলতে চাচ্ছি কিভাবে এটা করতেছি, সিম্বলের মাধ্যমে করতেছি, ওয়ার্ডস এর মাধ্যমে করতেছি, গেস্টারের মাধ্যমে। গেস্টার বলতে হতেছে হাতের লাইক, ডিসলাইক, খুশি, ওয়ে অফ কমিউনিকেশন, রাইট? ফর এক্সাম্পল যেমন আমি ওনাকে বার্থডে উইশ করবো, হ্যাঁ, সো আমি মাধ্যম চুজ করলে হয়তো আমি মনে করি যে হোয়াটসঅ্যাপ ইউজ করবো, আমি হয়তো ওনাকে একটা কি বলে একটা সিম্বল আছে না, হ্যাঁ আমি জাস্ট বলতে সিম্বল আছে, আচ্ছা আমি মনে করি হ্যাপি বার্থডে ইউজ করবো, সো আমি একটা সিম্বল ওখান থেকে ইয়েস ইয়েস, বা যেমন ওয়ার্ড আমি হ্যাপি বার্থডে আলাদা করে লিখতে পারি, হ্যাঁ। সো সিম্বল দিতে পারি। সো এটা হলো এনকোডিং, এটা হলো চ্যানেল। রিসিভার, রিসিভারকে নাও ইটস হিজ টার্ন, উনি হচ্ছে রিসিভার। The individual or group who receives the message, the receiver decodes the message interpreting the sender's intent. রিসিভার জিনিসটা রিসিভ করতেছে, যেটা সেন্ডার তাকে পাঠাচ্ছে। সেন্ডারের মেসেজটা যখন রিসিভার এন্ডে যাচ্ছে, রিসিভার যখন মেসেজটা পড়তেছে, তখন সে অ্যাজ এ রিসিভার সেটাকে গ্রহণ করতেছে। এখানে আসতেছে ডিকোডিং।
ডিকোডিংটা নির্ভর করা হইতেছে একজন রিসিভারের জ্ঞান বুদ্ধি নলেজ ক্যাপাবিলিটির উপরে, সে কিভাবে জিনিসটাকে ইয়ে করতেছে। এখন আপনি যে কথাটা বললেন, আপনি ওনাকে লিখলেন যে হ্যাপি বার্থডে, এখন ধরেন উনি এটাকে ডিকোড করলো যে আপনি মনে করতেছেন, আপনি ওনাকে মনে করে দিয়েছেন ওনার বয়স অনেক হয়ে গেছে, এই জন্য আপনি তাকে বললেন হ্যাপি বার্থডে, ভাবতেই পারে এখন সেইভাবে ডিকোড করতেছে। বা আপনি আমাকে পাঠালেন, আমি থ্যাংক ইউ আপনাকে পাঠালাম, আমি এটা একভাবে দিতেছি। আরেকজনকে আপনি মেসেজ পাঠালেন, সে বললো যে ধরেন সাপোজ সে বললো যে আমি বার্থডে রিলেটেড বিষয় বিশ্বাস করি না, এগুলা আসলে উচিত সে এখন হ্যাঁ এটা উচিত না। এখন এই একটা মেসেজকে কে কিভাবে ডিকোড করবে, ইট ডিপেন্ডস অন হিজ reaction, his knowledge, the way he interprets the whole thing, and also his skills and real life perspective, যে জিনিসগুলিকে কিভাবে দেখে। তারপর আছে ফিডব্যাকটা কি, the receiver's response to the message which can be verbal or non-verbal. Feedback lets the sender know whether the message was understood or if further clarification is needed. এখন আপনি মনে করেন ওনাকে পাঠাইলেন এবং হ্যাপি বার্থডে ছবি দিয়ে পাঠাইলেন, উনি আপনার ফোন দিয়ে বললেন কি পাঠাইছেন মানে বুঝি না, তখন আপনার কি অ্যাজ এ সেন্ডার আপনি তখন তাকে ক্লারিফিকেশনটা দিবে যে এই যে ছবিটা পাঠাইছে ইট মিন্স হ্যাপি বার্থডে, কেকের ছবি, কেকের উপরে মোমবাতির ছবি, সো আপনি তখন তাকে ফিডব্যাকটা দিবেন। আর অ্যাজ এ রিসিভার ওনার এন্ড থেকেও ফিডব্যাকটা আসে, উনি বলতে পারে যে এই ছবিটা ভালো হয় না, তুমি কেন পাঠাইলে, তুমি তো ফোন করে বলতে পারতা, বা তুমি একটা কার্ডও পাঠাতে পারতা। সো ফিডব্যাক ইট ক্যান বি এনি ওয়ে হি ফিলস। আর লাস্ট হলো কনটেক্সট, the environment or situation in which communication takes place. Context can influence how messages are interpreted. সিচুয়েশনটা বা যেই অবস্থানের ভিত্তিতে ঘটনাটা ঘটতেছে, দ্যাট ইজ কল্ড দ্য কনটেক্সট। এখন আপনি বলেন এইটা আপনি তো একটা রিয়েল এস্টেট চাকরি করেন, রাইট? তো আপনার সাথে এই জিনিসটা কিভাবে মিলে? টোটাল জিনিসটাই স্যার মোটামুটি ভাবে আর কি মানে কি করে এক্সপ্লেইন করেন। যেমন শুরু থেকে যদি বলি কমিউনিকেশনের কথা, জাস্ট মেসেজের কথা যদি বলি স্যার, এখানে দুইটাই বলতে পারি, একটা পার্সোনাল একটা হচ্ছে প্রফেশনাল, দুইটাই আসে। পার্সোনালিটা আগে বলে দিয়ে দিই, প্রফেশনালি বলেন। প্রফেশনাল পার্সপেক্টিভে আপনি এই জিনিসটাকে আপনি আপনার প্রফেশনাল লাইফে কিভাবে ইউজ হয়। সেন্ডার মানে কিন্তু এখানে যে আপনি মেসেজ পাঠাবেন তা কিন্তু না, সেন্ডার আপনার মুখের কথাও তো সেন্ডার। আমি যেমন বলে দিই, আপনি আপনার পাঠাবো এটাই তো আপনার একটা রিয়েল এস্টেট ক্লায়েন্ট আসছে, তার সাথে আপনি Communication করতেছেন, আপনি ইনফরমেশন দিচ্ছেন, ইউ আর সেন্ডিং ইনফরমেশন। স্যার একদম রিয়েল লাইফ এক্সাম্পলই দিয়ে, যেমন সাপোজ আমাদের নতুন কোনো প্রপার্টি আমরা অনবোর্ড করেছি, নতুন প্রজেক্ট আমাদের চলছে, সাপোজ আপনি আমার ক্লায়েন্ট, আমি ক্লায়েন্টগুলোকে কি করি অথবা হোয়াটসঅ্যাপে আর কি আমি তাদেরকে একটা ব্রুশিয়ার প্রোডাক্টের ফিচারগুলো দিয়ে একটা টেক্সট করি। হ্যাঁ, এটা ট্রু যে সামটাইমস এমন হয় যে ক্লায়েন্ট বুঝতে পারে না যে এটা অ্যাকচুয়ালি মানে কি হচ্ছে, কল দেয় যারা বুঝতে পারে, যেটা ওই যে রেকর্ডিং এর কথা বলবো। এরপরে কিন্তু আমি আমার মতো করে যেমন লাইক হোয়াটসঅ্যাপে অনেক সময় লাইক আদার টাইমস অফ কমিউনিকেশন বলতে যেটা বোঝাচ্ছে যে আমি হয়তো বা ধরেন যে একটা পিপিটি দিয়ে দিই, ওয়ার্ড ফাইল বা সামথিং কিছুটা দিই। চ্যানেল কাছে এখানে চ্যানেল ইউজ করতেছি কি, চ্যানেল ইউজ করতেছি হোয়াটসঅ্যাপ, এনকোডিং তো আমি করে দিচ্ছি। আর মেসেজটা কি দিচ্ছি যে আমাদের এরকম একটা নতুন প্রজেক্ট লঞ্চ করেছে। রিসিভারের কথা যদি বলি, এবার রিসিভার যিনি রিসিভ করেছে মানে যে ক্লায়েন্ট ওটা রিসিভ করলো, সামহাও উনি হয়তো বুঝতে পারে না বা বুঝতে পারলেও উনি আরেকটু ক্লিয়ার হওয়ার জন্য আমাকে যে রেকর্ড করে উনি আমাকে মানে ফিডব্যাক দিচ্ছে। কি ফিডব্যাক দিচ্ছে, এটা কি ছিল অ্যাকচুয়ালি আমি ঠিক বুঝতে পারি না, কোথায় হচ্ছে আপনাদের প্রজেক্ট। তখন আমি হয়তো তাকে সিনারিওটা আর কি, এই যে কনটেক্সট, যে এটা হচ্ছে কোথায় হচ্ছে প্রজেক্ট, এখানে হচ্ছে প্রাইসিং, মানে এই সিনারিও বেসিসে আপনার তো উপর একটা প্রজেক্ট হয়েছে, সো আই এম লেটিং ইউ নো, আপনি চাইলে দ্যাটস ফ্যাক্টর কিনতে পারেন। দ্যাটস ইট। সো এইটা হচ্ছে এই আপনি যেই ক্ষেত্রেই আপনি এই জিনিসটাকে ফেলেন অ্যাজ এ সেলস, অ্যাজ এ টিচার, যেভাবেই আপনি বলেন এইটা পড়ে যাবে, এবারে মিলে যাবে। সেন্ডার আমি ধরেন এখানে আমার পার্সপেক্টিভে যদি ফেলেন অ্যাজ এ সেন্ডার আমি কি করতেছি, পড়াচ্ছি, মেসেজটা আপনাদের কাছে যাচ্ছে, এনকোড আপনারা, এখন এনকোড আমি কিভাবে করতেছি, আমি আমার ওয়ার্ড সেন্স করি ফেস টু ফেস, আমি পিপিটি দিয়ে বোঝাচ্ছি,
এখন চ্যানেলটা কি আমার চ্যানেল হলো টিভির মাধ্যমে TV র মাধ্যমে। আমি করতেছি এখানে অনলাইনেও আছে রিসিভার কি আপনারা আপনারা রিসিভ করতেছেন ডিকোড করতেছেন আমরা যা বুঝি না ওটা ফিডব্যাক আপনি যেটা বুঝতেছেন আপনারা এটাকে বলতেছেন যে এই বুঝছি এই বুঝি না এইটা আপনার নলেজ এক্সপেরিয়েন্স শেয়ার করতেছেন ফিডব্যাক আপনারা এটার এগেইনস্টে ফিডব্যাক দিতেছেন আর লাস্টে হচ্ছে কনটেক্সট কি এটা একটা ক্লাস এই ক্লাসে কনজিউমার বিহেভিয়ার একটা ক্লাস হচ্ছে সো ওইটার ফলশ্রুতিতে এখানে একটা চ্যাপ্টার 9 বলে একটা চ্যাপ্টার আজকে পড়ানো হচ্ছে which is communication and consumer behavior সো এটা পার্সপেক্টিভে এই জিনিসটা পড়ানো হচ্ছে দ্যাটস ইট এই জিনিসগুলি রিয়েল লাইফ পার্সপেক্টিভে চিন্তা করলে আপনাদের এই ফাইনাল এই মিডটার্মের পর থেকে ফাইনাল থেকে আপনাদের যে চ্যাপ্টারগুলি পড়ানো হয়েছে প্রত্যেকটা চ্যাপ্টারে ইটস রিলেটেড টু রিয়েল লাইফ এক্সপেরিয়েন্স পার্সোনালিটি এন্ড কনজিউমার বিহেভিয়ার কনজিউমার লার্নিং তারপরে এই চ্যাপ্টারটা ইটস টোটালি রিলেটেড টু রিয়েল লাইফ সো এখানে মুখস্থ বা কোনো কিছু নেই এখানে জাস্ট বোঝার পয়েন্টগুলি বুঝতে হবে পয়েন্টগুলি মনে রাখতে হবে এখন এইটারও ওয়ে আছে এইটারও অনেক ইজি ওয়ে আছে ধরেন আপনার একটা পয়েন্ট হলো চ্যানেল একটা পয়েন্ট হলো টিভি একটা পয়েন্ট হলো আয়রন মনে করেন একটা কোশ্চেনের পয়েন্ট আছে একটা চ্যানেল একটা আয়রন একটা টিভি আপনি যদি এটা অ্যালফাবেটিক্যাল অর্ডারে আপনি সাজায় রাখেন যে সি দিয়ে চ্যানেল আই দিয়ে আয়রন টি দিয়ে টিভি আপনি এইভাবে যে জিনিসগুলি পয়েন্টগুলি মনে সাজায় রাখতে পারেন তাহলে পরীক্ষা আপনি ইজিলি আপনি করতে পারবেন দিস ইজ দ্য ওয়ে আই ইউজ টু ডু ইন দ্যাট ওয়ে যখন এই মার্কেটিং এর এই কোর্সগুলি বা মার্কেটিং এর এই টপিকগুলি আপনাকে এভাবে পয়েন্ট ধরে ধরে আপনার করতে হবে কারণ আমি আমার লাইফে যত মার্কেটিং রিলেটেড পরীক্ষা দিয়েছি আমি অলওয়েজ ভালো করছি আর কোনো কিছুতেই কখনো ভালো করিনি বাট মার্কেটিং রিলেটেড কোর্স এইচআর রিলেটেড কোর্স বা আইডি ইন্টারন্যাশনাল বিজনেস এগুলিতে ভালো করছি কারণ আমি জাস্ট পয়েন্টটা কি পয়েন্টটা এটা আমি নিয়ে করছি কারণ আমি কখনো অঙ্কে ভালো ছিলাম না আমি কখনো অ্যাকাউন্টিং ভালো ছিলাম না আমি কখনো সায়েন্সে ভালো ছিলাম সো এই জিনিসগুলি কি পয়েন্ট যদি হাইলাইট করতে পারেন পয়েন্ট এই ফিডব্যাক কথাটার মানে কি ফিডব্যাক ভিতরে কি বুঝাইছে এটা যদি বুঝতে পারেন ওই কথাগুলি সো এইটা ছিল আমাদের প্রথম লার্নিং অবজেক্টিভ হোয়াট টু আন্ডারস্ট্যান্ড বাই কমিউনিকেশন কম্পোনেন্টস অফ কমিউনিকেশন নাম্বার 2 হচ্ছে হাউ টু ডিজাইন এ পারসুয়েসিভ কমিউনিকেশন পারসুয়েসিভ কথাটার অর্থ কি পার্সুয়েসিভ হ্যাঁ পার্সুয়েসিভ মানে কোনো কিছু পার্সু করা একদম সার্চ দেন পারসুয়েসিভ মানে কি আকৃষ্ট করা নেগেটিভেশন আকৃষ্ট করা বাট সার্চ হাউ টু ডিজাইন এ পারসুয়েসিভ কমিউনিকেশন এমন কমিউনিকেশন সিস্টেম দাঁড় করানো যেটা অ্যাজ এ কাস্টমারকে আকৃষ্ট করে হাউ টু ডিজাইন এ পারসুয়েসিভ কমিউনিকেশন পাইলেন লিখা তো দরকার সব তো দিয়ে দিই আপনি গ্রুপে না এগুলি এখন এখানে বুঝেন আর গ্রুপে তো আপনি হোয়াটসঅ্যাপে তো আপনি ডেইলি তো আপনি পেয়ে যাবেন মানে আমার তো কোনো স্লাইড কিন্তু বাকি থাকে না সব আপলোড আমি নবম শুক্রই কারণ আমার একদিন বাদ গেলে আমার তো অনেক ঘুরে যাবে তো আমি ইনস্ট্যান্ট আমি রাত্রে আমি ইয়ে করি পাইছেন কি পারসুয়েসিভ কথাটা মানে আকৃষ্ট হ্যাঁ এটা হচ্ছে মানে স্যার এটা বলছে যে the act influencing others to believe or act এই তো আপনি in a certain way আকৃষ্ট অ্যাট্রাকশন একটা ওয়েতে উদাহরণ তুলে ধরে আর কি অন্যকে ইনফ্লুয়েন্স yes you are right so designing persuade so question হলো how to design a তর্ক এগুলো দিয়ে আর কি বোঝানোর Yes. চেষ্টা করছেন so how to design a persuasive communication কিভাবে একটা কমিউনিকেশন সিস্টেম গড়ে তোলা সম্ভব যেটার মধ্যে ক্রেতাদেরকে আকৃষ্ট করা যায় জিনিসটা করে তো আপনি এটা আপনার পার্সপেক্টিভে চিন্তা করেন আপনি অ্যাজ এ রিয়েল এস্টেট সেলস গাই বা সেলস ম্যানেজার আপনি কিভাবে আপনার ক্লায়েন্টকে অ্যাট্রাক্ট করেন বা আপনি ধরেন আপনি প্রাণের সেলসে চাকরি করেন প্রাণের সেলসের গাড়ি হিসাবে আপনি আপনার প্রোডাক্টের প্রতি কিভাবে কাস্টমারদেরকে আকৃষ্ট করবেন ওই পার্সপেক্টিভ আপনি চিন্তা করেন কি
কি করতে হবে এখানে? সো designing a persuasive communication involves crafting a message that not only conveys information but also influences the audience's attitude, belief or behavior. এখন খালি মেসেজের মাধ্যমে ইনফরমেশন দিলেই হবে না, কাস্টমারকে অ্যাট্রাক্টেড ফিল হইতে হবে, আকৃষ্ট করতে হবে। আকৃষ্টটা কখন হবে? যখন তার প্রোডাক্টের প্রতি একটা বিলিফ তৈরি হবে, ট্রাস্ট তৈরি হবে, এমপ্যাথি তৈরি হবে, বা সে বুঝবে যে এই প্রোডাক্টটা আমি কিনে আমি লাভবান হব, তখনই তো আকৃষ্টটা গড়ে উঠবে। আদারওয়াইজ সে তো ধরেন ডেইলি তো আপনি ধরেন হাজার নুডলস অ্যাড দেখেন, এটা দেখেন না? এখন আপনার কোন নুডলস ধরেন, একটা নুডলস ধরেন অ্যাড করতেছে ওই হিরো আলু, একটা নুডলস ধরেন অ্যাড করতেছে ধরেন হানিফ সবজি, একটা নুডলস অ্যাড করতেছে পরিমণি। এখন আকৃষ্টটা কোনটার প্রতি বেশি হবে? এখন মানে এখন যার হিসাব যেইটা, কিন্তু ঘটনাটা কি? আকৃষ্টটা যে যেই ওয়েতে, এখন হানিফ সংকেতকে যে ইউজ করতেছে সে ভাবতেছে কি যে আমি ম্যাচিউর কাস্টমারকে আমি টার্গেট করতেছি। হিরো আলমকে যে টার্গেট করতেছে সে হয়তো তার মাইন্ডসেটে এরকম যে আমি ফানি আমার ব্র্যান্ডটাকে আমি মানে একটা মজার ক্রিয়েট করে আমি কাস্টমারদের ইনফ্লুয়েন্স করব। আর পরিমণিকে যে থ্রুতে যে মার্কেটিংটা করতেছে সে চাইতেছে আমার ইয়াং জেনারেশনের ছেলেপিলে যারা আছে বা 30 প্লাস 40 50 এই ইয়েদেরকে আমি ইনফ্লুয়েন্স করব। সো দ্যাটস ইট। এখন persuasion relies on emotional appeal, logic and credibility to make an impact. So here's how you can design a persuasive communication. এখন নিচে এখানে বর্ণনা করা হয়েছে কিভাবে একটা পারসুয়েসিভ কমিউনিকেশন সিস্টেম গড়ে তোলা সম্ভব। প্রথমে হচ্ছে নাম্বার 1 পয়েন্ট, নো ইওর অডিয়েন্স। আপনার অডিয়েন্সটাকে আপনার বুঝতে হবে। আপনি একটা রিয়েল এস্টেট পার্সপেক্টিভ চিন্তা করেন, আপনার অডিয়েন্সটা কি? একটা ব্যাংকে ধরেন, একটা ব্যাংকের প্রফেশনাল অফিসার তো আপনার অডিয়েন্স না, সো আপনার অডিয়েন্সটা কি? ব্যাংকের যে ব্রাঞ্চ ম্যানেজার, সিনিয়র অফিসার আছে তারা আপনার আপনাকে আপনার অডিয়েন্স অ্যানালাইসিস করতে হবে। আপনি মনে করেন আপনি নাম্বার পাইছেন একটা ব্যাংকের 50 জনের, এখন আপনি ধরেন আপনি ওই যে চা দেয় তাকেও ফোন করতেছেন, আপনি যে এমপিও তাকেও ফোন করতেছেন, যে ব্রাঞ্চ ম্যানেজার তাকেও ফোন করতেছেন, কাজ হবে না। আপনাকে আগে বুঝতে হবে অডিয়েন্স, হ্যাঁ আপনার অডিয়েন্সটা টার্গেট কাস্টমার আপনার কে। এন্ড ধরেন আপনি এই ইউনিভার্সিটিতে ধরেন, এই ইউনিভার্সিটিতে ধরেন আপনার ইউনিভার্সিটি এক্সাম দুই কাজ নেই এখানে। ধরেন আপনি ব্যাংকের পার্সপেক্টিভে ঠিক আছে, ব্যাংকের পার্সপেক্টিভে আপনি যেটা বললেন, আপনি অনেক রকমের অনেক লেয়ারের এমপ্লয়ি আছে, বাট এমএনসির কথা চিন্তা করেন, এমএনসিতে তো অনেক লেয়ারের এমপ্লয়ি আছে, এক্সিকিউটিভ, সিনিয়র এক্সিকিউটিভ, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ব্র্যান্ড ম্যানেজার, হেড অফ ডিপার্টমেন্ট, ক্যাটাগরি ম্যানেজার। সো আপনি ক্যাটাগরি, আপনার একটা আইডিয়া থাকতে হবে যে একটা ক্যাটাগরি ম্যানেজারের বেতন কেমন হয়, 1 লাখ থেকে 1.5 লাখ টাকা। সো ওই ধরনের একটা লোক আমার ফ্ল্যাটটা কিনতে পারবে, সে যদি লোন করে তখন কিছু করে। বাট একটা ছেলে যে এক্সিকিউটিভ, যে 25,000 টাকা পায়, সে আপনার ফ্ল্যাট কেনার উপযোগী না। তো আপনাকে প্রথমে আপনার অডিয়েন্সটাকে অ্যানালাইসিস করতে হবে। তারপর ডেমোগ্রাফিক্স, কনসিডার ফ্যাক্টরস সাচ অ্যাজ এজ, জেন্ডার, কালচারাল ব্যাকগ্রাউন্ড, এডুকেশন, সোশ্যাল কনটেক্সট। এখানে আপনার খাটে কোনটা? এজ, কালচারাল ব্যাকগ্রাউন্ড। আপনার সাথে এজ কি? 12 বছরের একটা বাচ্চা তো ফ্ল্যাট কিনবে না, বা 15 বছরের একটা বাচ্চা ফ্ল্যাট কিনবে না। কালচারাল ব্যাকগ্রাউন্ড, আপনাকে এমন লোকজনের কথা চিন্তা করতে হবে যারা, যে কালচারের লোকজন বিশ্বাস করে যে ভাই বাড়ি করা অনেক ঝামেলার ব্যাপার, একটা ফ্ল্যাট হইলে মোটামুটি আরাম করে থাকতে পারবে। এই মাইন্ডসেটের লোকজনকে আপনার টার্গেট করতে হবে। তারপরে হলো সাইকোগ্রাফিক্স। এখানে হচ্ছে কি সাইকোলজিক্যাল মাইন্ডসেট নিয়ে আপনার চিন্তা করতে হবে যে আপনি যাদের, যে কাস্টমারদেরকে টার্গেট করতেছেন তাদের মাইন্ডসেটটা কি, তারা কত টাকার মধ্যে ফ্ল্যাট কিনতে চায়, মার্কেটে গ্যাপটা কি। তারা ধরেন চায় 50 থেকে 60 লাখ টাকার মধ্যে ফ্ল্যাট, বাট মার্কেটে এই টাইপের 1100 স্কয়ার ফিট ফ্ল্যাটের দাম নিম্নে 70 লাখ টাকা, 80 লাখ টাকা। সো আপনার এখানে ডাইভ করতে হবে ডিপ ইনসাইড টু আন্ডারস্ট্যান্ড সমস্যাটা কি। নাহলে তখন 50-60 লাখ টাকা যদি সবাই তো ফ্ল্যাট দেয়, তাহলে আপনার থেকে কেন কিনবে? অন্য কারণ থেকে তো কিনবে। সো ডিপার ইনটু ইউর অডিয়েন্স অ্যাটিটিউড, ইন্টারেস্ট এন্ড মোটিভেশন। এখন আপনি ধরেন আমাকে যখন বলতেছেন
50-60 লাখ টাকা ফ্ল্যাটের দাম ইন্টারেস্ট পাইতেছি। বাট যখন আপনি বলবেন 20 লাখ 25 লাখ টাকা ফ্ল্যাটে দিয়ে, তখন আমি কিন্তু মোটিভেটেড হব, আরে 25 লাখ টাকা ফ্ল্যাট এখন পাওয়া যাইতেছে। আপনাকে আপনার অডিয়েন্সের ইয়েটা বুঝতে হবে, পালসটা বুঝতে হবে। অডিয়েন্সের পালস যখন বুঝবেন, নারী যখন, বা নারী বলতে এই নারী নক্ষত্র যখন অডিয়েন্সে বুঝতে পারবেন, তখন আপনি আপনার অডিয়েন্স বুঝবেন, আপনার অ্যাকচুয়াল অডিয়েন্সটা কি। সবার সাথে কথা বলে তার অ্যাকচুয়ালি লাভ হবে। তারপরে হচ্ছে সেট ক্লিয়ার অবজেক্টিভ। সো হোয়াট ইজ দ্য গোল অফ ইউর পারসুয়েসিভ কমিউনিকেশন? আপনি একটা কাস্টমারের সাথে, একটা ব্যাংকের একটা ম্যানেজারের সাথে আপনি কমিউনিকেশন করতেছেন, আপনার অবজেক্টিভটা কি? ফ্ল্যাট বেচা। আপনি তাকে চা খাওয়ান, ফুল দেন, ডিনার করান, চাইনিজ খাওয়ান, যাই করেন, বড় বড় কথা বলেন, আপনার ভালো স্কুলে পড়ে, বাট আপনার ডিপ ইনসাইড আপনার লক্ষ্যটা কি? ফ্ল্যাটটা বেচতে হবে। এই তো মানে এটাই তো। নাইলে তো আপনি ওই লোকের ফুল দেন আর খাওয়ান আর যাই করেন, যেটা এগুলি গেছে সব লস। তো আপনার মেইন লক্ষ্য যদি অর্জন না হয়, আপনি এগুলি যা করতেছেন, ইটস পার্ট অফ ইউর মার্কেটিং অর ইটস পার্ট অফ ইউর পারসুয়েসিভ কমিউনিকেশন, তাকে আকৃষ্ট করার জন্য। সো এখানে কি করতে হবে? এখন আপনি তো পৃথিবীর প্রথম লোক না যে ফ্ল্যাট বিক্রি করার জন্য গেছে, ওই লোক তো আগেও কারোর সাথে কথা বলছে। আপনাকে তার ওপিনিয়ন নিয়ে কাজ করতে হবে, তার ওপিনিয়নটাকে চেঞ্জ করতে হবে, আপনার ফরে আনতে হবে। টেক এ স্পেসিফিক অ্যাকশন, বাই সামথিং। আপনার ক্ষেত্রে কি জিনিসটা কি নিতে হবে? আর সাপোর্ট অর এন্ডোর্স অ্যান আইডিয়া। আপনার আইডিয়াটাকে যেন সে সাপোর্ট করে। ও বলতে পারেন, আপনি লোকের কাছে গেলেন, ও বললো তুমি আপনার ফ্রেন্ড কেন কিনবো, আমি বাড়ি করবো, আমার বাবা মাকে জায়গা দিচ্ছে 5 টাকা, আমি বাড়ি করবো। বাট আপনার তাকে বুঝাইতে হবে, ভাই স্যার আপনি যদি বাড়ি করেন আপনার সময় দেওয়া লাগবে, এই সেই ইঞ্জিনিয়ার, ইট চুরি হবে, সিমেন্ট চুরি হবে, নানান কাহিনী। ইচ্ছে করুন আপনি তো একজন চাকরি করার মানুষ, আপনি তো 9 থেকে 6টা চাকরি করেন, যদি ফ্ল্যাট কিনেন আপনার ভালো, আর আপনার জায়গা যেটা আছে ওটা আপনি একটা বিল্ডার্সকে দিতে পারেন। আপনাকে বুঝাইতে হবে, এখানে আপনার অবজেক্টিভটা ক্লিয়ার সেট হবে। এখন মনে করেন ওই লোক বললো যে আমার তো 5 কাঠা বাড়ি আছে, আমি বাড়ি করবো, আপনিও বললেন ঠিক আছে আপনার ফ্ল্যাট কেনার দরকার নেই, বাড়ি নেই, তাহলে তো আপনার অবজেক্টিভ হারিয়ে যাবে না। বাট আপনাকে আপনার অবজেক্টিভ লক্ষ্যটা ঠিক থাকতে হবে। বাট আপনার ক্ষেত্রে এখানে একটা ব্যাপার আছে, আপনার ক্ষেত্রে জিনিস ডিফারেন্ট। আপনি যদি তার জায়গা নিয়ে একটা বাড়ি দাঁড় করে দিতে পারেন, আপনার এই ওয়েতে তো আপনার লাভ আছে, লাভ আছে, এখন তো অনেকেই বলছে। হ্যাঁ, সো এখানে আপনার অবজেক্টিভটা সেট থাকতে হবে। তারপরে হলো এস্টাবলিশ ক্রেডিবিলিটি, বিশ্বস্ততাটা গড়ে তুলতে হবে। এখন নাইলে রামসাম যদু মধু, ওই যে নানান রকমের স্বদেশ প্রপার্টিজ, এই প্রপার্টিজ, এই নানান রকমের তো প্রপার্টিজ আছে। এখন বিশ্বস্ততা যদি না থাকে তাহলে তো লাভ নেই। এখানে দেখেন পারসুয়েসিভ কমিউনিকেশন ইজ মোর এফেক্টিভ when the sender is seen as trustworthy, knowledgeable and credible। তার উপর বিশ্বাস করা যায় এবং তার নলেজ আছে, এই ভরসা করা যায়। ইয়েস, সো এই ট্রাস্টওয়ার্দিনেস, নলেজ এবং ক্রেডিবল, এই তিনটা জিনিস যখন আপনার মধ্যে থাকবে, আপনি এস্টাবলিশ করতে পারবেন, তখন আপনাকে আপনার ক্লায়েন্ট মনোযোগ দিবে, অ্যাটেনশন দিবে বা কনসেন্ট্রেশন দিবে আপনার জিনিস, কিন্তু আকৃষ্ট হবে। এই ক্ষেত্রে আপনার কি করতে হবে? ইউজ এক্সপার্টাইজ অর অথরিটি অন দ্য সাবজেক্ট ম্যাটার। আপনার এমন ইঞ্জিনিয়ার থাকতে হবে, বা আপনাকে অ্যাজ এ সেলস গাই আপনাকে এমন হইতে হবে যেন আপনি উনি যেই কোয়েশ্চেনই করতেছেন আপনি ওই অনুযায়ী আপনি এক্সপার্টিজ আপনি জাহির করতে পারতেছেন। এমন যদি হয় উনি একটা কথা বললাম, এখানে আমার রিয়েল এস্টেটের এক্সাম্পলটা দেওয়ার কারণ কি, এই জিনিসটা থ্রুতে আপনারা ইজিলি জিনিসটা বুঝতে পারবেন। এই কারণে আমি রিয়েল এস্টেটের এক্সাম্পল দিচ্ছি, শো দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড দ্য অডিয়েন্স পার্সপেক্টিভ। অডিয়েন্সের যে পার্সপেক্টিভটা আছে এটা আপনাকে বুঝতে হবে, এখানে আপনার এটা নিয়ে কাজ করতে হবে, এই অনুযায়ী আপনাকে অফারিংটা করতে হবে। বি অনেস্ট এন্ড ট্রান্সপারেন্ট, আপনাকে সত্যি কথা বলতে হবে, অনেস্ট হতে হবে। আপনি ধরেন বললেন আপনাকে 2100 স্কয়ার ফিট ফ্ল্যাট দিব, এখন ধরেন আপনি বললেন যে আপনার পার্কিং টার্কিং সবকিছু সহ 2100 স্কয়ার ফিট ফ্ল্যাট, সবাই তো এগুলো বুঝে, বাট আপনি ধরেন সবকিছু সহ আপনি ডিলার হইতেছে 1500 স্কয়ার ফিট, দেখেন আপনার তো তাহলে তো আপনি আর অনেস্ট থাকলেন না, আপনি ট্রান্সপারেন্ট থাকলেন। সবাই জানে যে 2100 স্কয়ার ফিট ফ্ল্যাট বুকিং দিতে 2100 স্কয়ার ফিট ফ্ল্যাট কেউ পায় না, এখানে কমন স্পেস আছে, পার্কিং আছে, এই আছে, নানান রকমের কাহিনী আছে। সো আপনাকে অনেস্ট হইতে হবে, কিভাবে কি কি হইতেছে এক্সপ্লেনেশনটা আপনার ওইভাবে মিলতে হবে, তাকে বুঝাইতে হবে স্যার জিনিসটা এরকম। মানে আপনাকে যদি কেউ বলে যে 2100 স্কয়ার ফিট ফ্ল্যাট মানে 21 স্কয়ার ফিট দিবে,
এটা সত্যি কথা না। যেটা স্যার কমন প্র্যাকটিস বাংলাদেশে, যেটা বলে সেটা কখনোই দেয় না। কিছু কিছু ডেভেলপার আছে তারা এই জায়গায় খুব ট্রান্সপারেন্ট থাকে। সো আপনাকে এই জিনিসটা মিটিং করে জেনে নিতে হবে আসলে ওটা তারপর হয় কি আপনি যখন সেকেন্ডারি প্রোডাক্ট কিনবেন নিট কত কি ইউজ করতে হবে আমার ফ্ল্যাট যখন আপনি কিনবেন সেকেন্ডারি ফ্ল্যাট তো কেনা বেচা হয়। হ্যাঁ আমার ফ্ল্যাট যখন আপনি কিনবেন আমি আপনাকে বলবো যে ভাই 2000 স্কয়ার মিটার স্যার, এরকম কেস স্যার আমরা অনেক পাইছি যে আমরা বলছি একটা বিক্রি করে সেকেন্ডারি ইউজ ফ্ল্যাট পরে কাস্টমার হয়তো বা পরে কেনার পরে গিয়ে সামহাও কোনো ভাবে ইয়ে করছে দেখছি না ভিতরে দেখে নেয় বা বলবেন আপনি ডিট করে ফেলছেন আমার সাথে, তখন গিয়ে এটা একটা কেচাল হয়। আচ্ছা তাহলে টাকাও ফেরত পাবেন না, মানে কিছু প্রসেস আছে আমার এই দিকে তারপর আর এখানে একটা জিনিস হলো, একটা পয়েন্ট হলো স্টাবলিশ বিল্ড ট্রাস্টের পরে পয়েন্ট হলো পজিটিভ রেপুটেশন। আপনি অ্যাজ এ বিল্ডার যদি আপনার একটা পজিটিভ রেপুটেশন থাকে, একটা পজিটিভ একটা যদি আপনার একটা ব্র্যান্ড ভ্যালু থাকে, আপনি যদি এস্টাবলিশ একটা অর্গানাইজেশন হন, তাহলে আপনার উপর মানুষ এমনি ট্রাস্টওয়ার্দিনেসটা থাকবে। যেমন একটা ডেভেলপার্স আছে ক্রিডেন্স, ওরা মোটামুটি যা বলে তাই করে, আমাদের দুই তিনজন আত্মীয়-স্বজন দেখছি যা বলে তাই করে। আসলে আমরা খুব ভালো শান্ত তো একদম টপ নচ। তারপরে চার নম্বর হচ্ছে অ্যাপিল টু ইমোশন। এখানে হইল ইমোশনাল অ্যাপিল। ইমোশনালি অ্যাপিলটা কি? মানুষ যে সবসময় সবকিছু ব্রেন দিয়ে চিন্তা করে তা কিন্তু না, ইমোশন দিয়ে কিন্তু মানুষ অনেক সময় চিন্তা করে। আমাদের বাংলাদেশের মানুষটা ইমোশন দিয়ে চিন্তা করে, নলেজ দিয়ে খুব কমই আবেগ। আবেগ। So people often make decision based on emotion rather than purely logic. লজিকের কথা চিন্তা না করে মানুষ ইমোশন দিয়ে চিন্তা করে, তো বাংলাদেশে জিনিসটা বেশি হয়ে থাকে। সো ইউজ ইমোশনাল ল্যাঙ্গুয়েজ অ্যাজ এ রিয়েল এস্টেট গাই। আপনাকে ইমোশনাল ল্যাঙ্গুয়েজ, স্টোরিজ অর ভিজুয়ালস টু ইভোক ফিলিংস দ্যাট রিজোনেট উইথ ইওর অডিয়েন্স। আপনার অডিয়েন্সকে ইমোশনালি আপনি অ্যাপিল করতে পারবেন বা হিট করতে পারবেন এমন এমন জিনিস দিয়ে, এই জিনিসগুলি আপনি তাহলে মনে করে দেখেন স্যার, এই যে এইখানে মনে করেন সবুজ একটা মাঠ থাকবে, এখানে আপনার ছেলে খেলবে, আপনি ছাদ থেকে দেখবেন আপনার ছেলে খেলবে। দিস ইজ দ্য ওয়ে। এটা করি, এটা আমরা রিয়েলিস্টিক এই জিনিসগুলি কি তাকে তার ইমোশন নিয়ে খেলতে হবে, যে সে চিন্তা করবে আসলেই তো আমার বিল্ডিং এর নিচে মাঠ, আমার বাচ্চা খেলতেছে, সেটাও কিন্তু ইমোশনালি এর সাথে ইয়ে হয়ে যাবে। যে যান্ত্রিক এরকম শহরে এরকমও হয়। সো আপনাকে ইমোশনাল অ্যাপিলটার মধ্যে ইয়ে করতে হবে। ফিয়ার, তাকে এটাও বুঝাইতে হবে, হাইলাইট দ্য পোটেনশিয়াল কনসিকুয়েন্সেস অফ ইনঅ্যাকশন। সে যদি আপনার থেকে ফ্ল্যাট না কিনে আরেকজনের সাথে কিনে, আপনি এরকম আইডিয়া দিতে পারেন, স্যার আমাদের তো এরকম কোম্পানিটা ভালো হয় এসে, এরকম অনেক কোম্পানি আছে এশিয়া, সাপোজ এবিসি প্রপার্টিজ, বিএম প্রপার্টিজ, ওদের থেকে তো আমার আত্মীয় এরকম ফ্ল্যাট নিয়ে এসে তো সাফার করছে। সো তার মানে কি আপনি তাকে ফিয়ার দিলেন যে এইও কিন্তু হয়, হোপ দেখাইলেন, ইন্সপায়ার পজিটিভ চেঞ্জ অর ফিউচার সাকসেস। স্যার আপনি কিনেন, ভালো কিছুই হবে। সো এখানে তাকে ইন্সপায়ার করবেন। এমপ্যাথি, এমপ্যাথি মানে কি? আপনি বুঝাইলেন যে তার যে চিন্তা ভাবনা এটার সাথে আপনি অ্যালাইন, বা ওই অনুযায়ী আপনি চিন্তা করতেছেন। কষ্ট করে একটা মানুষ টাকা দিয়ে ফ্ল্যাট কিনবে, জমা টাকা দিয়ে ফ্ল্যাট কিনবে, ভালোটাই কিনেন, বা এইভাবে তার মাইন্ডসেট তার সাথে খেলতে হবে। সো এমপ্যাথিটা ইয়ে করতে হবে যে আপনি তারপর হ্যাঁ ভাই বসে এগুলো করে তো ভালো হ্যাঁ, তারপর হচ্ছে ভিজুয়াল। স্যার যে যেমন একটা লোগোস লেখা, আগেরটাতে প্যাথোস লেখা, প্যাথোস ইজ রিলেটেড টু ইমোশন। ইমোশন। আচ্ছা তারপর হচ্ছে ভিজুয়াল, বাথরুম থেকে ইয়ে করে আসেন, ফ্রেশ হয়ে আসেন। তারপর হচ্ছে ভিজুয়াল, ইউজ পাওয়ারফুল ইমাজিনারি অর মেটাফোরস দ্যাট ইভোক অ্যান ইমোশনাল রেসপন্স। এমন ভাবে ডিজাইন বা ছবি দেখাইতে হবে যেটা, যে ভিজুয়ালটা দেখে একটা মানুষ আকৃষ্ট হয়। এমন মনে করেন কাগজে ডিজাইন নিয়ে দেখা দিলে তাহলে তো লাভ হবে না, আপনি সুন্দর 3D দেখেন। এখন কিন্তু স্যার এই যে অনেকেই যেটা করে সেলস গাইডরা, নট অনলি রিয়েল এস্টেট, কিন্তু আমি দেখছি আপনার যে অটোমোবাইল সেক্টরগুলোতেও করে এরকম একটা কম্পিউটার বা ইয়াতে স্কিল ওরা কি ভিজুয়ালস দেয়, যেটা বেনিফিটস। ওকে, হ্যাঁ সেদিনকে ভিতরে বসুন্ধরার ভিতরে একটা প্রজেক্টে এক লোকের ইন্টারভিউ আমরা আসতে দেখাচ্ছি ল্যাপটপ সব কিছু নিয়ে চাই পুরো আর কি সেগমেন্ট আর কি দেখাচ্ছি। মানে আপনি কি আগের মতো নাই যে আপনি একটা পেপার নিয়ে পিস অফ পেপার নিয়ে দেখাবেন,
করার আগে সেটা আমি এই সুবিধাগুলো আমি পাচ্ছি। Okay. Number 5, use logic and reason. So logical ability. আপনার এমন ফ্যাক্ট, স্ট্যাটিস্টিক্যাল রিপোর্ট, ডাটা এমন জিনিসগুলি দিতে হবে যেটা মানুষের মধ্যে একটা গ্রহণযোগ্যতা করে দেবে। এই যে স্যার আমরা এশিয়া প্রপার্টিজ আমরা বিগত 5 বছরে এই জায়গায় প্রজেক্ট করছি, সাকসেসফুলি প্রজেক্ট করছি। আমাদের প্রজেক্ট নিয়ে দেখেন এই যে রিভিউ, কাস্টমাররা খুশি, তারা এই সো পাস্ট অ্যাসেসমেন্ট সো এখানে অফার ডাটা রিসার্চ অর এক্সাম্পল টু ভ্যালিডেট ইওর ক্লেমস। একটা 5 মিনিটের একটা ভিডিও, একটা মহিলা বলতেছে, একটা পুরুষ বলতেছে, ফ্যামিলি বলতেছে যে আমি এশিয়া প্রপার্টিজ থেকে ফ্ল্যাট কিনছি, বা যা বলছে কথা রাখছে, এই করছে সেই করছে, ফিডব্যাক। একটা ফিডব্যাক। সো মেক শিওর ইওর রিজনিং ইজ ক্লিয়ার এন্ড ইজি টু ফলো। আপনার যে কথাগুলি বা রিজনিংগুলি আপনি দাঁড় করাবেন, যেটার কারণে আপনি নিজেকে ভালো বলতেছেন, ওইটা কিন্তু ক্লিয়ার হতে হবে, ক্রিস্টাল ক্লিয়ার। আর হ্যাঁ, আপনার রিজনিং যেটা আপনি নিজেকে অন্য থেকে যে ব্যতিক্রম হিসেবে বলতেছেন, এটার ক্ষেত্রে আপনার যে রিজনগুলি দাঁড় করাইতেছেন এটা ক্রিস্টাল ক্লিয়ার থাকতে হবে, কমপ্লিকেসি থাকলে হবে না। স্ট্রাকচার দ্য মেসেজ, আপনার যে মেসেজটা এটা স্ট্রাকচার হইতে হবে, ক্রিটিক্যাল হইলে হবে না, কমপ্লিকেটেড হইলে হবে না। একটা জিনিস মানুষ ইজি জিনিস পছন্দ করে, কমপ্লিকেসি জিনিস মানুষ পছন্দ করে। কাউন্টার আর্গুমেন্টস, আপনি বললেন আমার এশিয়া প্রপার্টিজে আপনি 100 স্কয়ার ফিট আপনি তিনটা টয়লেট পাবেন। আরেকজন বললো যে আমাকে তো হক প্রপার্টিজ বলছে 100 স্কয়ার ফিটে 5টা টয়লেট। কাউন্টার আর্গুমেন্ট হবে, আপনি বলবেন তার মানে স্যার ওরা তো রুম ছোট করে দিচ্ছে, রুম ছোট করে দিয়ে বাথরুম করেন, তাহলে আপনি কি বাথরুমে থাকবেন না রুমে থাকবেন? আপনাকে জিনিসগুলি এইভাবে আপনার কাউন্টার আর্গুমেন্টস দাঁড় করে দেবেন। আর আপনি বাথরুমে থাকবেন কতক্ষণ সারাদিন? ধরেন 5 বারই গেলেন, আর আপনি তো আপনার রুমে থাকবেন বেশি, তো ওই রুমের যে জায়গাটা নষ্ট হইতেছে ওই জায়গাটা ধরেন আপনার ওই জায়গায় আপনি বসে আপনি চিন্তা করেন যে রুমের যে জায়গাটা নষ্ট হইতেছে ওইখানে যদি পার্সপেক্টিভ আপনি ডিফারেন্সিয়েট করেন বাথরুমের জায়গা, বেশি বাথরুম দিয়ে কি করবেন? এখন 3টা বাথরুম থাকলেও তো আপনি বাথরুমই করবেন, 5টা বাথরুম থাকলে তো বাথরুমই করবেন। এমন তো না যে বেশি বাথরুম থাকার কারণে আপনি বাইরের মানুষকে বাথরুম ভাড়া দিতে পারবেন। আপনাকে কাউন্টার আর্গুমেন্টস দাঁড় করাইতে হবে। ক্রিয়েটিং এ কম্পেলিং মেসেজ, ক্ল্যারিটি থাকতে হবে। ইউর মেসেজ শুড বি ক্রিস্টাল ক্লিয়ার এন্ড সিম্পল। অ্যাভয়েড কমপ্লেক্স ল্যাঙ্গুয়েজ দ্যাট কুড কনফিউজ ইউর অডিয়েন্স। কনফিউজিং মেসেজ ইউজ করা যাবে না। ফোকাস অন মেইন আইডিয়া দ্যাট ইজ ইজি টু গ্রাস্প। মেইন আইডিয়াটা থাকতে হবে। সে ফ্ল্যাট কিনতে আসছে, তাকে জমি মালিক করতেছে না, ফ্ল্যাট কিনতে আসছে, ফ্ল্যাটই তাকে। আর আপনি দেখলেন তার কাছে ফ্ল্যাট বেচতে আসছেন, কিন্তু হঠাৎ করে দেখলেন তার কথা মতো শুনে হচ্ছে পয়সা আলা টোটাল বাড়ি তার কাছে বেঁচে দিলেন, ওইটা বললাম তখন আমও যাবে ছাড়াও যাবে। সে যেহেতু ফ্ল্যাট কিনতে আসছে তাকে ফ্ল্যাটই বেচে। একটা জিনিসকে আদারওয়াইজ বেশি চালাকি করতে গেলে সবই হারা যেতে পারে। রিপিটেশন, রিপিটিং কি পয়েন্টস ক্যান হেল্প রিইনফোর্স ইওর মেসেজ। বারবার আপনি যে পয়েন্টগুলি ইম্পর্টেন্ট বা যে পয়েন্টগুলি কার মাধ্যমে আপনার পজিটিভ সাইডগুলি বা আপনার স্ট্রেংথগুলি বোঝা যাবে, ওই জিনিসগুলি রিপিট করতে হবে, তাইলে এটা মনে থাকবে। কল টু অ্যাকশন, আপনি স্ট্রং পয়েন্টের ব্যাপারটা বললেন না, এখানে আলো কতটা ভালো পাওয়া যায়, দক্ষিণমুখী, সাউথ ফেসিং, এই জিনিসগুলি বারবার রিপিটেশন থাকতে হবে। তারপর একটা মাথায় একটা খেলতে হবে। গরম সময় বাতাস, ঠিক আছে, এটা স্যার অন্য কোথাও হবে না স্যার। আপনি সিলেক্ট করে আসেন, আমি তো আসি করে আপনি রেজিস্ট্রেশন না রেজিস্ট্রেশন নেই। তারপরে কল টু অ্যাকশন, দেন না প্র্যাকটিস। কল টু অ্যাকশন মানে কি? এখানে কল টু অ্যাকশন এইটা আবার আপনার সাথে এটা রেজিস্ট্রের সাথে যায় না। এটা ধরেন মাঝে মাঝে দেখবেন ওই 12 বা স্নোটেক্স এর ওই সারা মারা করে দেন। অলওয়েজ include a strong call to action at the end of your message. আপনার মেসেজের সাথে এমন একটা লাস্টে একটা জিনিস দাঁড় করানো যে আপনাকে প্রভোক করা। ডোন্ট মিস আউট দ্য অফার। তারপরে অ্যাক্ট নাও, গ্র্যাব নাও, কাম নাও। এই ক্লাসে আপলোড করি রিয়েল এস্টেটের উপরে এই যে ডোন্ট মিস আউট, যেমন হচ্ছে আমরা সামটাইমস আমরা ডিসকাউন্ট দিই, এটা তো আপনি ইন জেনারেল মানে ইন্ডিভিজুয়াল পার্সপেক্টিভে তো আপনি না ইন্ডিভিজুয়াল। হ্যাঁ, বাট আপনি যখন একটা ইয়েতে যাইতেছি, আমি 12 এর শোরুমের সামনে যাইতেছি, আমি তো অ্যাজ এ ইন্ডিভিজুয়াল দেখতেছি যে ডোন্ট মিস আউট দ্য 25% অফার।
এরপর উনি দেখতেছে, মানে অ্যাজ এ ইন্ডিভিজুয়াল পার্সপেক্টিভে আমরা চিন্তা করতেছি, বাট আপনারটা যেটা ওটা তো আজকে একটা ক্লায়েন্ট দিচ্ছেন, কালকে একটা ক্লায়েন্ট দিচ্ছেন, এইভাবে জিনিসটা মানে আপনি তো 10 জনকে 20 জনকে 30 জনকে রিচ করতেছেন, বাট আমি যখন 12 এটা দেখতেছি, আমরা তো 12 নাম্বার থেকে সবাই যারা যাইতেছি বা মিরপুর 11 থেকে যারা সবাই যেটা দেখতেছি, রাস্তা রিক্সাওয়ালাও দেখতেছে, এও দেখতেছে, সবাই দেখতেছে, আসলে এটা ওর অ্যাটেনশনটা আরো বেশি গ্র্যাব করতে পারছে। এই কল টু অ্যাকশন, এখনই আসেন কিনেন, এই অ্যাক্ট নাও, ডোন্ট মিস আউট, জয়েন আস টুডে, এর উদ্দেশ্যটা কি? শার্টটা কিনেন, প্যান্টটা কিনেন, খাবারটা খান, তাই না? সো এইটাই অ্যাপিল টু সোশ্যাল প্রুফ। সোশ্যাল প্রুফটা কি? সোশ্যাল প্রুফ এটা হচ্ছে সামাজিকভাবে স্বীকৃত এরকম কিছু একটা। সো পিপল আর ইনফ্লুয়েন্সড বাই দ্য অ্যাকশনস এন্ড ওপিনিয়ন অফ আদার্স। আপনি কিন্তু যতই আপনার এশিয়ান প্রপার্টিজ আপনি বলেন, আমি যদি সাপোজ আপনি যাই বলছেন বলবেন পজিটিভ বলবেন, বাট আমি যদি কাউকে পাইছেন, আমার একজন বন্ধু আপনার থেকে ফ্ল্যাট কিনছেন এবং সে যদি একটা ভালো পজিটিভ রিভিউ দেয়, এটা কিন্তু আমাকে ইনফ্লুয়েন্স করবে। হ্যাঁ, আগে যে ব্যবহার করছে আর কি, কমেন্ট দিছে আর কি তাকে। সো এখানে আপনি যদি মেনশন করতে পারেন how others are already taking the desired action, এখানে টেস্টিমোনিয়াল, একজন কাস্টমার আপনার, ইউজার রিভিউজ, সাকসেস স্টোরিজ, এগুলো যদি আপনি দিতে পারেন, তাইলে সোশ্যালি যখন বুঝবো জিনিসটা প্রুফ বা সোশ্যাল হিউম্যান বিং এটা স্বাদ গ্রহণ করতেছে, তখন ইন্টারেস্টেড হবে। পিয়ার ইনফ্লুয়েন্সেস, আপনার কলিগ, আশেপাশের লোকজন যারা, তাদের ইনফ্লুয়েন্সেও কিন্তু মানুষ একটা জিনিসের প্রতি আকৃষ্ট হয়। তারপর 8 নাম্বার, ফ্রেম দ্য মেসেজ এফেক্টিভলি। ফ্রেমিং, the way you present information can influence how the audience perceives it. আপনি ইনফরমেশনটাকে আপনি কিভাবে কাস্টমারের এন্ডে দিতেছেন, এটার উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করে। সো পজিটিভ ফ্রেমিং কি? ফোকাস অন দ্য বেনিফিটস এন্ড পজিটিভ আউটকামস অফ টেকিং অ্যাকশন। নেগেটিভ ফ্রেমিং কি? হাইলাইট দ্য কনসিকুয়েন্সেস অফ নট টেকিং অ্যাকশন। এই অ্যাকশনটা গ্রহণ না করার কারণে কি কি নেগেটিভ কি হতে পারে, এইটা হচ্ছে নেগেটিভ ফ্রেমিং। Power of words. The words you use can have a significant impact on how your message is received. আপনি যদি পজিটিভ বা স্ট্রাকচারড ওয়ার্ড ইউজ করেন, মানুষ এটা ইজিলি গ্র্যাব করবে। যদি আপনি কমপ্লিকেটেড করেন, আপনাকে নিয়ে কিন্তু ভাবার সময় নেই। একটা জিনিস মনে, প্রত্যেকটা সার্ভিসের ক্ষেত্রে সার্ভিস প্রোভাইডারের সংখ্যা কিন্তু অভাব নেই। আপনি যেই সার্ভিসের কথাই চিন্তা করেন, সার্ভিস প্রোভাইডারের কিন্তু অভাব নেই, বাট ভোক্তার অভাব আছে। সো আপনার ওয়ার্ড কিন্তু ম্যাটার করে। আপনার ওয়ার্ড এমন ওয়ার্ড হতে হবে যেগুলি খুব ইম্প্যাক্টফুল ওয়ার্ড। টেইলার দ্য মিডিয়াম এন্ড চ্যানেল। এখানে মিডিয়াম চয়েস বলতে কি বুঝাইতেছে? ধরেন আপনি আপনার ধরেন একটা নুডলসের অ্যাড, একটা নুডলসের অ্যাড যখন অনলাইনে হবে, ফেসবুকে যখন এটা একটা আসবে, ইয়াং জেনারেশনটা দেখবে, বাট যখন পেপার পত্রিকায় আসবে তখন কিন্তু সিনিয়র সিটিজেনরা দেখবে। তো এখন এখানে আপনার মিডিয়াম চয়েস, কোন মাধ্যমে আপনি এটা প্রচার করবেন, সব এটা কিন্তু ডিপেন্ড করবে। ইয়াং জেনারেশন একটা জিনিসে অভ্যস্ত, সিনিয়র সিটিজেন যারা তারা একটা জিনিসে অভ্যস্ত। সো আপনার অ্যাপ্রোপ্রিয়েট কমিউনিকেশন মাধ্যমটা আপনার চয়েস করতে হবে, কিভাবে আপনি আপনার প্রোডাক্ট সম্পর্কে মানুষকে আইডিয়া দিতে চাইছেন। এনগেজমেন্ট, এখানে হচ্ছে কি এনগেজমেন্ট কি? একটা প্রোডাক্ট খালি ইউজ গ্রহণ কিনলেই হইল না, প্রোডাক্টটার সাথে যে একটা কাস্টমার এনগেজ হইতেছে কিনা, এটা রাস্তাঘাটে ধরেন কোয়েশ্চেন অ্যান্সার অ্যানালাইসিস, তারপরে হইতেছে গুগল ফর্মের মাধ্যমে হইতেছে গিয়ে রিভিউ নেওয়া, এগুলির মাধ্যমে ওই কাস্টমারগুলির নাম, ফোন নাম্বার কালেক্ট করতে হবে, যেন কাস্টমারটা আমার রেগুলার থাকে বা কাস্টমারটার সাথে যেন একটা এনগেজমেন্ট। অনলাইনে পসিবল। হ্যাঁ, অনলাইনে পসিবল না, আপনি রাস্তায় করেন না, রাস্তায় ইয়ে করে না, ওই যে কার্ড বেচে যে গ্রামীণের, তারপরে কার আছে না যে ডিজিটাল কার্ড বেচে যে হেলথ কেয়ার। তারপরে 10 হচ্ছে অ্যান্টিসিপেট এন্ড ওভারকাম রেজিস্ট্যান্স। অ্যান্টিসিপেট অবজেক্টিভ, কনসিডার পসিবল অবজেকশনস এন্ড ইনক্লুড রেসপন্সেস উইদিন ইওর কমিউনিকেশন। অবজেকশনগুলি গ্রহণ করতে হবে এবং এই অনুযায়ী আপনাকে রেসপন্স দিতে হবে, এবং রেসপন্সটা রুডলি দিলে হবে না, এমন ভাবে পজিটিভ রেসপন্সটা দিতে হবে যেন সে এটাকে ইজিলি নিতে পারে। আপনি যদি আবার রেগে মনে করেন কিছু বলেন, তাহলে তো এখন
আপনার না বেনিফিট বেচতে পারলে ও তো আপনাকে ছাড়লেও আরেকজন কাছে যেতে পারতেছে। পারসুয়েসিভ ল্যাঙ্গুয়েজ, ইউজ ল্যাঙ্গুয়েজ দ্যাট ডিফিউজেস ডাউটস এন্ড প্রোভাইডস রিঅ্যাসুরেন্স। ডাউটফুল কথাবার্তা, এমন ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে যেটা ডাউটকে সরায় দেয় আর অ্যাসুরেন্স তৈরি করে মনের মধ্যে। রিঅ্যাসুরেন্স, এটাই তো অ্যাসুরেন্সটা ক্রিয়েট করে, ডাবল অ্যাসুরেন্স। মেকিং ইট ইজিয়ার ফর দ্য অডিয়েন্স টু অ্যাগ্রি উইথ ইউর মেসেজ। তাহলে কি আপনার মেসেজের সাথে ইন্ডিভিজুয়াল ব্যক্তি অ্যালাইন হতে পারে। টেস্ট এন্ড রিভাইজ। আফটার ডেলিভারিং your persuasive message, gather feedback to see how it was received. এটা কিভাবে ভোক্তারা গ্রহণ করছে, did people take the desired action, did they respond positively, কিভাবে দেখতে হবে। লাস্ট একটা হলো টেস্টিং, ডিফারেন্ট ভ্যারিয়েশনের টেস্ট করতে হবে আপনার সাকসেস, আপনি সাকসেসফুল নাকি আপনি নেগেটিভলি যাচ্ছেন। এখানে একটা এক্সাম্পল আছে, এখানে একটা এক্সাম্পল হলো এক্সাম্পল অফ আ পারসুয়েসিভ কমিউনিকেশন। সো এটা দেখেন, imagine you are trying to persuade people to adopt a more sustainable lifestyle. আপনি চাইতেছেন মানুষ আরো সাস্টেইনেবল লাইফস্টাইলের দিকে মানুষকে নিতে। সো রিডিউস প্লাস্টিক ইউজেস, আপনি চান মানুষ প্লাস্টিক ইউজটা না করবে। সো আপনি কি করবেন, অডিয়েন্স অ্যানালাইসিস। এনভায়রনমেন্টাল কনসিয়াস ইন্ডিভিজুয়াল এজ 18 থেকে 40 যারা রিডিউসিং ওয়েস্ট আবর্জনা রিডিউসে যারা বিশ্বাসী, এদের প্রতি আপনার অডিয়েন্স অ্যানালাইসিস করতে হবে। অবজেক্টিভটা আপনাকে এনকারেজ করতে হবে টু রিডিউস প্লাস্টিক ইউজ বাই সুইচিং ইট টু রিউজেবল অল্টারনেটিভস। মেসেজ, আপনাকে এমন মেসেজ দিতে হবে যেটা সবাইকে উদ্বুদ্ধ করে, যেমন জয়েন মিলিয়ন্স অফ পিপল হু আর মেকিং এ পজিটিভ ইমপ্যাক্ট অন দ্য প্ল্যানেট বাই সুইচিং টু দ্য রিউজেবল ব্যাগস এন্ড বটলস টুডে। মানে আপনার এখানে টার্গেটটা কি, প্লাস্টিক ইউজ সরাও, রিউজেবল জিনিস ইউজ করো। অ্যাপিল টু ইমোশন, ইউজ ইমেজেস অফ মেরিন লাইফ এফেক্টেড বাই প্লাস্টিক পপুলেশন। মেরিন লাইফ বা নৌ ক্ষেত্রে বা জাহাজগত ভাবে যে প্লাস্টিক পলিউশনের ক্ষেত্রে যে আমাদের সমুদ্র যে এফেক্টেড, এটা বুঝাইতে হবে। উইথ এ কল টু অ্যাকশন, হেল্প টু সেভ ওশেনস, সমুদ্রকে বাঁচাও। লজিক্যাল অ্যাপিল, এখানে দিতে হবে, দেখো, ডিড ইউ নো দ্যাট ওভার 8 মিলিয়ন টনস অফ প্লাস্টিক ওয়েস্ট এন্টার দ্য ওশেন এভরি ইয়ার। এটার মাধ্যমে আপনি লজিক দাঁড় করেছেন যে দেখো প্রতি বছর 8 মিলিয়ন প্লাস্টিক টন অফ ওয়েস্ট ওশেনে এন্টার করতেছে, সমস্যা হচ্ছে না পরিবেশের জন্য। আর কল টু অ্যাকশন, মেক দ্য সুইচ টুডে, আজকেই সুইচ করো, ইওর স্মল অ্যাকশন ক্যান চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। সো এইভাবে এটা হচ্ছে একটা এক্সাম্পল অফ পারসুয়েসিভ কমিউনিকেশন। তারপর 3 নাম্বার, আন্ডারস্ট্যান্ডিং কমিউনিকেশন স্ট্র্যাটেজি এন্ড হাউ টু ডেভেলপ এ কমিউনিকেশন স্ট্র্যাটেজি। কমিউনিকেশন স্ট্র্যাটেজিটা কি? হোয়াট ইজ কমিউনিকেশন স্ট্র্যাটেজি? স্যার কমনলি যেটা বোঝাচ্ছে যে আমি আপনার সাথে একটা ব্যাপারে কমিউনিকেশন স্ট্র্যাটেজি যখন আসে তখন কিভাবে আমি কমিউনিকেশন করব, আপনার নয় পরিকল্পনা সহকারে করে। পরিকল্পনা কার সাথে করব। So a communication strategy is a comprehensive plan designed to guide how an organization, team or individual conveys key message to a target audience in an effective and efficient manner. কিভাবে সেটা কাস্টমারদেরকে এফেক্টিভ এবং এফিশিয়েন্ট ম্যানারে গ্র্যাব করতে পারে, এটা হচ্ছে মেইন বাই কনভেইং মেসেজ। সো এখানে কি, এখানে একটা কথা মনে রাখতে হবে, it outlines the objective, target audience, key message, channel and methods to achieve desired outcomes, whether that building awareness, changing behavior or reinforcing to a brand's position. Here's a breakdown of how to develop a communication strategy. কিভাবে আপনি কমিউনিকেশন স্ট্র্যাটেজি গড়ে তুলবেন। প্রথমে হলো ডিফাইন দ্য অবজেক্টিভ। এখানে পারপাস অফ কমিউনিকেশন, কমিউনিকেশন করার পারপাসটা কি? What do you want to achieve with this communication? Clear objective are essential for guiding the strategy. অবজেক্টিভটা ক্লিয়ার থাকতে হবে, ইনফর্ম করতে হবে যে আপনার একটা নতুন প্রোডাক্ট লঞ্চ হয়েছে বা আপনার একটা প্রোডাক্ট আছে, ইনফর্ম, কাস্টমারকে ইনফর্ম করতে জানাচ্ছেন। পারসুয়েডিং, ইনফ্লুয়েন্সিং দ্য অডিয়েন্স টু টেক স্পেসিফিক অ্যাকশন, পারসুয়েড করতেছেন, তাকে আপনার প্রোডাক্টে অ্যাডপ্ট করতে আপনি প্রলুব্ধ করতেছেন। এনগেজ, আপনি তার সাথে আপনার প্রোডাক্টের সাথে তার ব্যক্তির এনগেজ, তার জন্য এনগেজ আপনার প্রোডাক্ট, সেটাকে চাচ্ছেন।
building reputation, establishing or improving the brand's image. Second, example of objective. Defining the objective example টা কি? Increase brand awareness by 20% over the next 6 months. Next 6 মাসের মধ্যে brand awareness আজকে যে ব্র্যান্ডটাকে 20% বাড়াইতে হবে। Encourage the audience to attend a product launch event. কেন? ইভেন্টে অ্যাটেন্ড করলে কি হবে? তারা প্রোডাক্টের সম্পর্কে জানবে, কোম্পানি সম্পর্কে জানবে, তাই তো। Promote customer loyalty and retention. লয়াল কাস্টমার পাওয়া যাবে, কাস্টমার রিটেনশন থাকবে, তখন কাস্টমার ওই প্রোডাক্টটা গ্রহণ করবে। দুই হচ্ছে আন্ডারস্ট্যান্ড দ্য টার্গেট অডিয়েন্স। এখানে হচ্ছে অডিয়েন্সের রিসার্চ করতে হবে যে কোন অডিয়েন্সকে আপনি রিচ করতে চাইতেছেন। সবাই তো আপনার টার্গেট অডিয়েন্স না, সো এটা আপনাকে বুঝতে হবে। ডেমোগ্রাফিক্স, আপনার জেন্ডার, এডুকেশন, এইজ এগুলি নিয়ে ঘাটতে হবে। সাইকোগ্রাফিক্স, তার ইন্টারেস্ট, তার অ্যাটিটিউড, তার ভ্যালু, তার লাইফস্টাইল এটা বুঝতে হবে। নিডস এন্ড পেইন পয়েন্টস, তার সমস্যাটা কি, তার নিডটাকে অ্যানালাইসিস করতে হবে। কমিউনিকেশন প্রেফারেন্সেস, আপনি কমিউনিকেশন প্রেফারেন্সটা আপনি কিভাবে কমিউনিকেট করবেন? সোশ্যাল মিডিয়া, ফোন কল, ফেস টু ফেস, বা লিফলেট বিতরণ করবেন, কিভাবে আপনি তাকে কাস্টমারকে আপনি টার্গেট অডিয়েন্সের কাছে আপনি রিচ করবেন, এটা কি করতে হবে। তিন হচ্ছে ক্রাফট দ্য কি মেসেজ, এখানে কোর মেসেজ। Develop a concise, clear message that encapsulates the essence of what you are trying to communicate. অনেক কিছু লিখে আপনার ইনফরমেশন দেওয়ার থেকে ছোট আকারে যদি এক লাইন দুই লাইনে আপনার ইনফরমেশনটা দিতে পারেন, আপনি যা দিতে চাইছেন, এটা গ্রহণযোগ্য হবে, rather than 20 লাইন আপনি লিখে যদি দেন। টোন এন্ড ল্যাঙ্গুয়েজ, আপনার ল্যাঙ্গুয়েজ বা টোনটা হবে সিম্পল, খুব সিম্পল ওয়েতে বলতে হবে, কমপ্লিকেশন থাকতে হবে না, কঠিন ওয়ার্ড থাকতে হবে না। জিনিস মনে রাখবেন, যখন আপনি মার্কেটিং নিয়ে কাজ করতেছেন, আপনাকে আমজনতার কথা চিন্তা করতে হবে। আপনি মনে করেন অনেক স্মার্ট, আপনি অনেক ওয়ার্ড জানেন, আপনি ওইভাবে সবাইকে ইয়ে করতে হবে। আপনাকে চিন্তা করতে হবে একটা রিক্সাওয়ালার পার্সপেক্টিভে, একটা ডাক্তারের পার্সপেক্টিভে, একটা স্টুডেন্টের পার্সপেক্টিভে, ওই অনুযায়ী আপনাকে ইজি করতে হবে জিনিসগুলো। সাপোর্টিং মেসেজ, if necessary break the core message down into several supporting points or key factors that strengthen your main message. এক্সাম্পল আকারে ছোট ছোট করে মেসেজটা সাজাইতে হবে যেন মানুষ বা ভোক্তা মেসেজটা বুঝতে পারে। চুজ দ্য কমিউনিকেশন চ্যানেল, এখানে কমিউনিকেশন চ্যানেল কি? ডিজিটাল চ্যানেল যদি হয় ফেসবুক, ইনস্টাগ্রাম, লিংকডইন। ট্রেডিশনাল চ্যানেল হলে কি? নিউজপেপার, ম্যাগাজিন, লিফলেট। ফেস টু ফেস কমিউনিকেশন কি? কনফারেন্স, ইভেন্ট, মিটিং, ওয়ার্কশপ। পাবলিক রিলেশন কি? প্রেস রিলিজ, মিডিয়া ইন্টারভিউ, ইনফ্লুয়েন্স আর কোলাবোরেশন। ডেভেলপ এ টাইমলাইন, আপনার যে কাস্টমারকে আপনি রিচ করবেন বা জানাবেন, একটা টাইমলাইন আছে, এটা আজীবন তার বয়ে নাই আপনার। সো এখানে কি? টাইমিং ইজ দ্য কি অফ দ্য সাকসেস অফ ইওর কমিউনিকেশন স্ট্র্যাটেজি। ডিসাইড when to launch and how often to communicate. A well-timed message can be more effective than one delivered at a wrong time. আপনি মনে করেন অনলাইনে মেসেজ দিলেন, সকাল 6টার দিকে আপনি অ্যাড দিয়ে রাখছেন, সকাল 6টার অ্যাড কয়েক কাস্টমার দেখবে, ফেসবুকে সকাল 6টায় কয়জন ঢুকছে। আপনি ধরেন দিলেন যে শুক্র শনিবার সন্ধ্যা 7টা থেকে রাত 10টা পর্যন্ত আবার একটা চলবে হবে, কারণ ওই সময় কিন্তু মানুষের ছুটি আছে, মানুষ ফেসবুক স্ক্রল করতে পারে, কিন্তু আপনার মেসেজটা দেখবে। সো টাইমিংটা কিন্তু একটা ফ্যাক্টর। সিকোয়েন্সিং, আপনার মেসেজটাকে এমন সাজাইতে হবে, সিকোয়েন্স থাকতে হবে। একটা প্রোডাক্ট লঞ্চ হওয়ার আগে এক রকমের মেসেজ, প্রোডাক্ট লঞ্চ হওয়ার পরে এক রকমের মেসেজ, প্রোডাক্টের সাকসেস হওয়ার পরে এক রকমের মেসেজ, প্রোডাক্টটা ফেল করলে আরেক রকমের মেসেজ দিয়ে আবার যেন নতুন করে মানুষ প্রোডাক্টের প্রতি ইনফ্লুয়েন্সড হয় যে আবার এই নতুন নিয়ে আসছে। ডিফাইন দ্য রোল এন্ড রেসপন্সিবিলিটিস, একটা অর্গানাইজেশন পার্সপেক্টিভ থেকে আপনার এখানে রোলটাকে ডিফাইন থাকতে হবে। কন্টেন্ট ক্রিয়েটর কারা? কন্টেন্ট ক্রিয়েট করতেছে কি? একটা রাইটার, ডিজাইনার, ভিডিওগ্রাফার একটা অর্গানাইজেশন। সোশ্যাল মিডিয়া ম্যানেজার কারা? তারা হচ্ছে রেসপন্সিবল ফর পোস্ট এঙ্গেজমেন্ট। আর পিআর টিম কি? যারা মিডিয়া রিলেশন হ্যান্ডেল করতেছে। তারপর হচ্ছে কি, অ্যাজ এ অর্গানাইজেশন পার্সপেক্টিভ থেকে বাজেটটা তো ইজ এ হিউজ ফ্যাক্টর, বাজেটটা সেট করতে হবে। অ্যালোকেট রিসোর্সেস, এ সাকসেসফুল কমিউনিকেশন স্ট্র্যাটেজি রিকোয়ার্স proper funding and allocate budget for content creation, advertising, media buys and events. একটা successful communication strategy requires investment on advertisement, communication. একটা ওইটাকে আপনি এমন ভাবে সাজাইতে হবে যেন আপনি বুঝতে পারেন যে আমি
যেই অনুপাতে আমি খরচ করছি ওই অনুপাতে যে আমি রিঅ্যাকশন বা রেসপন্স পাইছি আমি বুঝতে পারি না। এটা আপনি কিভাবে বুঝবেন? মেজার ROI। ROI কি? রিটার্ন অন ইনভেস্টমেন্ট। So think about how to track the effectiveness of your efforts in relation to the money spent. যেই টাকা আপনি আপনার মেসেজে বা আপনার অ্যাডভার্টাইজমেন্টে দিচ্ছেন ওইটার এগেইনস্ট আপনার রেসপন্সটা কি আসতেছে, আর ওই রেসপন্সের পার্সপেক্টিভে আপনার সেলিং ভ্যালুটা কি বা আপনি কত টাকা ইনকাম করতেছেন ওইটার মাধ্যমে আপনি বুঝতে পারবেন কয় টাকা খরচ করছেন অ্যাডভার্টাইজমেন্টে, কয় টাকা ইনকাম আসতেছে। লাস্ট হচ্ছে কি মনিটর, মেজার এন্ড ইভালুয়েট। অ্যাজ এ কোম্পানি আপনি কি করবেন? আপনি এনগেজমেন্ট রেটটা চেক করবেন, লাইক শেয়ার কি হইতেছে, কমেন্ট কি হইতেছে, ক্লিক কয়টা হইতেছে, অডিয়েন্স রিচ আপনি কতজন অডিয়েন্সকে রিচ করতে পারতেছেন, কনভারসেশন রেট, did people take the desired action, মেইন desired actionটা কি, প্রোডাক্টটাকে সিলেক্ট করা বা গ্রহণ করছে কি। সো কনভারশন কয়জন হইছে, একটা দেখছে, একটা দেখে কনভারশন রেট বা সাকসেস রেট কত এটা আপনি দেখতে হবে। সেন্টিমেন্ট অ্যানালাইসিস, এখন আপনি পজিটিভ সেন্টিমেন্ট পাইতেছেন না নেগেটিভ সেন্টিমেন্ট পাইতেছেন এটা আপনি দেখতে হবে। আর লাস্ট হলো অ্যাডজাস্ট এন্ড ইমপ্রুভ। Based on your findings, be prepared to adjust your strategy. ধরলেন আপনি যে স্ট্র্যাটেজিটা আগাইছেন বা কমিউনিকেশন করলেন মার্কেটে বা অনলাইনে কাজ করবেন, আপনাকে বুঝতে হবে আপনার ল্যাকিংসটা কোথায়, কি সমস্যা হয়েছে, ওই অনুযায়ী আপনাকে বুঝে আপনাকে আবার রিঅ্যাকশনে যাইতে হবে, আবার মার্কেটিং করতে হবে, আবার কমিউনিকেশন করতে হবে, আদারওয়াইজ আপনি ফেল করবেন। আজকে লাস্ট পয়েন্ট হচ্ছে লাস্ট লার্নিং অফ হোয়াট ইজ মার্কেটিং কমিউনিকেশন, বেনিফিটস অফ ইথিক্যাল মার্কেটিং কমিউনিকেশন। এটা হইলে আমরা চ্যাপ্টার শেষ। সো মার্কেটিং কমিউনিকেশনটা কি? Marketing communication refers to all the messages and media you use to communicate with the market. কি বুঝবেন? সাধারণত মার্কেটে যে মেসেজটা দেওয়া হয় ওইটা হচ্ছে মার্কেটিং কমিউনিকেশন। Basically, it's every method mentioned or used by an organization to do marketing. An organization the product বিক্রির জন্য যা যা মার্কেটিং ওয়ে ব্যবহার করতেছে দ্যাট ইজ মার্কেটিং কমিউনিকেশন বা এটাকে সংক্ষেপে বলে মার্কেটিং। সেখানে কি কি কম্পোনেন্টস গুলি কি? অ্যাডভার্টাইজিং, পাবলিক রিলেশন, অ্যাডভার্টাইজিং কি আছে? টিভি, রেডিও, পয়েন্ট অ্যাড, অনলাইন অ্যাড, পার্সোনাল সেলিং, ডিজিটাল। তারপর পাবলিক রিলেশন কি আছে? প্রেস রিলিজ, মিডিয়া কভারেজ, ইভেন্ট। সেলস প্রমোশন কি আছে? ডিসকাউন্ট, কুপন, কন্টেস্ট। ডিরেক্ট মার্কেটিং কি আছে? ইমেল, টেলিমার্কেটিং, ডিরেক্ট মেল। পার্সোনাল সেলিং কি আছে? ডিরেক্ট ইন্টারেকশন বিটুইন এ সেলস রিপ্রেজেন্টেটিভ এন্ড এ কাস্টমার। ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া, কন্টেন্ট মার্কেটিং, SEO, ইনফ্লুয়েন্সার মার্কেটিং। So effective marketing communication ensures that the right message reaches the right audience at the right time, at the right location, via right channel. Benefits of ethical marketing communication. Ethical marketing জিনিসটা কি? ইথিক্যাল মার্কেটিং। Ethical marketing টা কি আর non-ethical marketing টা কি? Ethical marketing বিশ্বাসযোগ্য কোনো কিছু আর কি, নৈতিকতা, লয়ালটি মানে ethics হলো নৈতিকতা। নৈতিকতা, হ্যাঁ। So ethical marketing হলো যেমন আমাদের নৈতিকভাবে সব ভাবে আপনি মার্কেটিংটা আপনি করছেন। যেটা পজিটিভ আছে পজিটিভ বলা, হ্যাঁ, নেগেটিভ আছে নেগেটিভ বলা। না একদম একটা আগে একদম পজিটিভ থাকতে পারে, নেগেটিভ দিয়েও এখানে থাকতে নামটা পারে। একটু অলরেডি দিয়েছে। সো এখানে যেটা হচ্ছে কে কোনটা সেটা দিবেন, কে কোনখানে দিবেন। ওকে, ঠিক আছে। সো এথিক্যাল মার্কেটিং মানে কি? নৈতিকতার পয়েন্ট অফ ভিউ থেকে আপনি ঠিক থাকা, যেটা ঠিক এটাকে ঠিক বলতেছেন, যেটা ভুল এটাকে ভুল বলতেছেন, সত্যি বলতেছেন, অনেস্ট থাকতেছেন, সমস্যা থাকলে ওই সমস্যাটাকে অ্যাড্রেস করতেছেন না, ওইটা মিনিমাইজ করে পজিটিভে আইনে পজিটিভটা রিপ্রেজেন্ট করতেছেন। সো বেনিফিটস অফ হোয়াট আর দ্য বেনিফিটস অফ এথিক্যাল মার্কেটিং কমিউনিকেশন। আপনি যদি ইথিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে ঠিক থাকবেন, কাস্টমার ট্রাস্ট হ্যাঁ, অর্জন সো করে। বিল্ড ট্রাস্ট এন্ড লয়ালিটি। কাস্টমারের এন্ড থেকে আপনি ট্রাস্টটা অর্জন করতে পারবেন এবং লয়ালিটিটা থাকবে কাস্টমার পয়েন্ট অফ ভিউ থেকে। পজিটিভ ব্র্যান্ড ইমেজ, অ্যাজ এ ব্র্যান্ড আপনার একটা পজিটিভ ব্র্যান্ড ইমেজ থাকবে। যেমন আপনি জিনিস দেখলেন, এটা আমি পার্সোনালি দেখছি, বিস্কিট কিন্তু অনেকেরই অনেক আছে। অলিম্পিক যে বিস্কিটটা
অলিম্পিকের ওনাদের অনেক বিস্কিট আছে, অলিম্পিকের বিস্কিটের কিন্তু একটা পজিটিভ ব্র্যান্ড ইমেজ আছে, কারণ কি ওরা যে বিস্কিটটা দিতেছে বা যা দিতেছে লেক্সাস, হ্যাঁ এই পারফেক্ট, মানে কোনো এখানে ইয়ে নেই। লেক্সাস দিতে অনেকগুলো ইথিক্যাল হ্যাঁ ethical। পালস চকলেট, তারপরে লিগাল প্রোটেকশন, ইথিক্যাল মার্কেটিং প্র্যাকটিসেস হেল্প কোম্পানিজ টু অ্যাভয়েড লিগাল ইস্যুস। যখন একটা মানুষ একটা কোম্পানি ইথিক্যালি ব্যবসা করবে তখন তো তার লিগাল ইস্যুস থাকবে না, সে তো লিগাল ইস্যুকে অ্যাভয়েড করতে পারবে, such as false advertisement claims or data privacy violation। এখন ধরেন ইথিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে আপনি যখন মার্কেটিং করবে কোম্পানি, সে তো তখন আর অন্য কারো অ্যাডভার্টাইজমেন্ট কপি করবে না বা অন্য কাউকে তো ছোট করে সে দেখাবে না, সেই ক্ষেত্রে সে তো অন্য কারো থেকে ক্লেইমও খাবে না, ফলস ক্লেইমও খাবে না। লাস্ট হইল attracts a responsible consumer base. So consumers today are more aware of the ethical practices of brand. Companies that practice ethical marketing are often able to attract customers who value sustainability, fairness and transparency. So ethical marketing যখন একটা কোম্পানি করবে, যখন সে তার মধ্যে ফেয়ারনেস থাকবে, ট্রান্সপারেন্সি থাকবে, ট্রাস্টওয়ার্দিনেস থাকবে, তখন ওই কাস্টমারটা বা মার্কেটে কাস্টমারদের একটা আইডিয়া থাকবে। এখন মার্কেট তো কত বড়, আইডিয়া তো সবারই আছে কম বেশি। একটা লোক যখন একটা কোম্পানি যখন ইথিক্যালি ব্যবসা করবে, সে একটা গ্রুপ অফ পিপলকে সে পাবে যারা অ্যাট্রাক্টেড টুয়ার্ড হিজ ইথিক্যাল বিজনেস, ইথিক্যাল মার্কেটিং স্ট্র্যাটেজি। সো দ্যাটস ইট। আর এখানে লাস্টে একটা एग्जांपल আছে একটা ইথিক্যাল মার্কেটিং এর, প্যাটাগোনিয়া, the outdoor company, clothing company is known for its ethical marketing practices. It regularly promotes sustainability efforts such as using recycled materials and encourage consumers to buy less by focusing on quality and durability. তারপরে ওরা বলে যে you buy less but buy quality product যেটা durability থাকবে, স্থায়িত্বকাল থাকবে। The brand's message aligns with its environmental activism. মানে কি আপনি বেশি ইউজ করলে তো বেশি জিনিস নষ্ট হবে, কম ইউজ করে ডিউরেবিলিটিও থাকুক, প্রোডাক্টও ভালো হোক। সো তাদের সাপ্লাই চেইনটা ট্রান্সপারেন্ট, প্রোডাক্ট বিক্রির যে মোটিভ বা উদ্দেশ্য এটাও ট্রান্সপারেন্ট, এবং প্রোডাক্ট কোয়ালিটিও ডিউরেবল এবং এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, সাস্টেইনেবল। সো দ্যাটস ইট।